Good evening, my all beloved student and future WBCS officers. All welcome on this learning platform, Civil Service 24 into 7. And this is me, Soumen Goswami. And in this particular platform, we are continue polity series for target WBCS 2023 batch. যে সমস্ত ছাত্রছাত্রী পুরনো রয়েছে তারা তো জানোই যে এই চ্যানেলে আমি তোমাদের কমপ্লিট ইন্ডিয়ান পলিটি গভর্নেন্স পড়ানোর কথা দিয়েছি 2023 সালের WBCS ব্যাচকে লক্ষ্য রেখে। তো যারা পুরনো ছাত্রছাত্রী রয়েছে তারা জানো এই ক্লাসে আমি আগে ফান্ডামেন্টাল রাইটস কমপ্লিট করিয়েছি। ফান্ডামেন্টাল রাইটস 5টা পার্টে নিয়েছি, ইন ডিটেল কমপ্লিট করিয়েছি। তারপর তোমাদের পড়িয়েছি প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তারপর তার সঙ্গে মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জাজমেন্ট সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট তোমাদের আমি কমপ্লিট করে একটা দুটো করে করাচ্ছি। এখন এর আগের দিন তোমাদের করিয়েছি আমি শাবানু কেস, তার আগে করিয়েছিলাম একে গোপালন কেস। এখন যদি বলো যে স্যার এত কথা বলার কারণ কি, তাহলে কারণ হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী নতুন রয়েছে তারা এই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও, কারণ আমার ক্লাসগুলো বুঝতে গেলে তোমাদের সিকোয়েন্সে দেখতে হবে। বোঝা গেল কি বললাম? ফলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করো, যাতে তোমার মতো ছোট ছোট ভাই বোন যারা সামনের বছর WBCS পরীক্ষা দেবে তাদের যেন উপকারে লাগে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই কারণে যাতে ভবিষ্যতে আমি যে সমস্ত ক্লাসগুলো নেব, কারণ এই চ্যানেলে তোমাদের আমি ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি এবং ইন্ডিয়ান ইকোনমি ক্লাস শুরু করেছি। অতএব এই সমস্ত ক্লাসের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনগুলো তোমরা এই চ্যানেলের মাধ্যমে পাবে। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর একটা কথা বলি, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করো সৌমেন গোস্বামী সিভিল সার্ভিস উইথ সৌমেন স্যার। তো সিভিল সার্ভিস উইথ সৌমেন স্যার বলে সার্চ করো এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। কেন জয়েন করবে? দুটো বেনিফিট আছে। এক হচ্ছে যদি মনে করো আমার যে ব্যাচ রয়েছে টার্গেট WBCS 2023 সেই ব্যাচে জয়েন করবে, তাহলে সেখানে আমি ইনস্ট্রাকশন দিয়ে থাকি। আর 2 নম্বর হচ্ছে আমার সমস্ত ক্লাসের লিঙ্ক এবং ইম্পর্টেন্ট PDF, বইয়ের PDF আমি সমস্ত কিছু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তোমরা সেখান থেকে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, ফিউচার ক্লাস সম্পর্কে জানতে পারবে। বোঝা গেল কি বললাম? তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে আমরা আজকে যেটা শুরু করব সেটা দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এর আগে আমরা কমপ্লিট করেছি ফান্ডামেন্টাল রাইট, DPSP, বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন, প্রিয়াম্বেল। আজকে আমরা যে টপিকটার সঙ্গে ডিল করব সেটা হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বোঝা গেল? তো এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ম্যাডাম দ্রৌপদী মুর্মু। ইনি হলেন ফার্স্ট ট্রাইবাল ওম্যান প্রেসিডেন্ট অ্যান্ড সেকেন্ড ওম্যান প্রেসিডেন্ট, the one of the largest democracy in the world. Getting my point? এনার আগে একজন ওম্যান প্রেসিডেন্ট ছিলেন, তিনি হলেন ম্যাডাম পাটেল, এবং ইনি হলেন সেকেন্ড ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট এবং সেকেন্ড ওম্যান প্রেসিডেন্ট। বোঝা গেল কি বললাম? আজকে আমরা যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ক্লাসটা করব, যেহেতু আমরা সিভিল সার্ভিসের প্রিপারেশন করছি, তাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্পর্কে আমরা যে আলোচনা আজকে করব সেটা মূলত পলিটিক্স নয়, সেটা মূলত পলিটিকে নিয়ে। অতএব সিভিল সার্ভিস এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু আলোচনা করব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বোঝা গেল কি বললাম? পলিটিক্স নয়, অনলি ফর পলিটি। ক্লিয়ার মাই কনসেপ্ট? এবার দেখো নেক্সট। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পড়তে গিয়ে আমরা ক্লাসের প্রথমেই তোমাদের বলেছিলাম, এর প্রিভিয়াস ক্লাসেও বলেছি, যে সরকারের বা স্টেটের 3টে অর্গান হয়। কি কি 3টে অর্গান? একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি, তাই তো? তো প্রথমে আমি এক্সিকিউটিভ শুরু করব, তারপরে তোমাদের লেজিসলেচার পড়াবো, পার্লামেন্ট অফ ইন্ডিয়া কমপ্লিট করাবো, তারপরে জুডিশিয়ারি করাবো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইভাবে ধীরে ধীরে টোটাল ইন্ডিয়ান পলিটি কমপ্লিট তোমাদের এই চ্যানেলে আমি করাবো। এখন বিষয় হচ্ছে এক্সিকিউটিভ শুরু করার আগে, তাহলে এক্সিকিউটিভের প্রথমে আমরা কাকে দেখব? প্রথমে দেখব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারপর দেখব ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারপর দেখব প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স, এবং তারপর দেখব অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। বোঝা গেল কি বললাম? এই সিকোয়েন্সে আমরা এক্সিকিউটিভটা পুরোপুরি কমপ্লিট করব। আমার এটা বলে দেওয়ার একটাই উদ্দেশ্য হলো তোমাদের যাতে ধারণা আসে যে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের গঠন কিভাবে হয়,
কাদের আমরা এক্সিকিউটিভ বলবো এবং কিভাবে আমরা ইন্ডিয়ান পলিটির যে কোর্স এই চ্যানেলে লঞ্চ করেছি ফর টার্গেট WBCS 2023 কোন সিকোয়েন্সে পলিটি ক্লাসটা কমপ্লিট হবে সেটা বোঝা গেল। তাহলে আজকে আমাদের যেটা টুডেস টপিক সেটা হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন আমরা বলি তখন যদি প্রশ্ন আসে যে হু ইজ প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে, তাহলে আমরা বলবো দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট। গেটিং মাই পয়েন্ট? প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট। আমি কিন্তু একবারও বললাম না প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য গভর্নর, এই হেড অফ দ্য গভর্নমেন্ট। প্রেসিডেন্ট কিন্তু গভর্নমেন্টের হেড নয়, গভর্নমেন্টের হেড কিন্তু হলো প্রাইম মিনিস্টার, কারণ তিনি ডাইরেক্টলি ইলেক্টেড মেম্বার, তার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, মেজরিটি রয়েছে, তাহলে তিনি হলেন গভর্নমেন্টের হেড। আর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কথা যখন আমরা বলবো তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে হেড অফ দ্য স্টেট। বোঝা গেল কি বললাম? তিনি হলেন ফার্স্ট সিটিজেন, ভারতবর্ষের প্রথম নাগরিক বলা হয় তাকে। অল ইম্পর্টেন্ট ডিসিশন আর টেকেন ইন হিজ নেম। সমস্ত গভর্নমেন্টের যত ইম্পর্টেন্ট ডিসিশন হয় সমস্ত কিছু তার নামে নেওয়া হয়। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলো ফর্মাল হেড এক্সিকিউটিভ। গেটিং মাই পয়েন্ট? ফর্মাল হেড এক্সিকিউটিভ। কেন ফর্মাল? কারণ রিয়েল এক্সিকিউটিভ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, কিন্তু আমরা দেখছি কি সমস্ত এক্সিকিউটিভ ডিসিশন গভর্নমেন্টের প্রেসিডেন্টের নামে নেওয়া হচ্ছে, ফর্মালি প্রেসিডেন্টের নামে নেওয়া হচ্ছে। বোঝা গেল? তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনি হলেন রাষ্ট্রের প্রধান, তাই তো? এবং আরেকটা কথা বলে রাখি, তিনি হলেন নমিনাল হেড এক্সিকিউটিভ। কেন? কারণ তাকে নমিনেশন দেওয়া হয় এবং তিনি ইলেক্টেড হন। কার দ্বারা ইলেক্টেড হন? তিনি ইলেক্টেড হন অল ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট। ভালো করে কথাটা খেয়াল করো, পার্লামেন্টের সমস্ত নির্বাচিত সদস্য এবং অল লেজিসলেচার অফ দ্য স্টেট গভর্নমেন্ট, সমস্ত স্টেটের যে স্টেট লেজিসলেচার রয়েছে সেই রাজ্য আইনসভার যারা ইলেক্টেড মেম্বার সেই নির্বাচিত সদস্যগণ কিন্তু ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতিকে যে পদ্ধতিতে নির্বাচন করা হয় সেটাকে আমরা বলি ইলেকটোরাল কলেজ। তো ইলেকটোরাল কলেজের মাধ্যমে কিন্তু প্রেসিডেন্ট করা হয়। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি বলি তাহলে কতগুলো জিনিস দেখলাম। 1 নম্বর দেখলাম তিনি হেড অফ দ্য স্টেট, তিনি হলেন ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। 2 নম্বর। 3 নম্বর তিনি ফর্মাল হেড স্টেটের। 4 নম্বর কি দেখলাম যে তিনি হলেন ইলেক্টেড, কিন্তু ইলেক্টেডটা ডাইরেক্ট নয়, তাকে ইলেকশন করা হয়, তার যে ইলেকশন প্রসেস সেটা হলো ইনডাইরেক্ট ইলেকশন। বোঝা গেল? কারণ ইনডাইরেক্ট ইলেকশন কাদের মাধ্যমে হচ্ছে? আমরা নির্বাচিত করছি লোকসভার প্রতিনিধিদের, রাজ্য বিধানসভার প্রতিনিধিদের, আমাদের নির্বাচিত প্রতিনিধি ইলেকটোরাল প্রসেসের মাধ্যমে ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতিকে নির্বাচন করছে। এখন যদি বলো যে স্যার তাহলে রাষ্ট্রপতিকে ডাইরেক্ট কেন নির্বাচন করা যাবে না, এক্ষেত্রে খেয়াল করো ভারতবর্ষে কি রয়েছে? ভারতবর্ষে রয়েছে পার্লামেন্টারি সংসদীয় গণতন্ত্র। তো সংসদীয় গণতন্ত্রে যিনি রিয়েল হেড তিনি হলেন প্রাইম মিনিস্টার। তাহলে যদি প্রেসিডেন্ট যিনি নমিনাল হেড তাকে যদি ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে নিয়ে আসা হয় তাহলে কি হবে? তাহলে হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বোঝা গেল? সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে যাতে অ্যাভয়েড করা যায় সে কারণে ফাউন্ডিং ফাদার্স যারা ছিলেন তাদের গ্রেট ভিশন চিন্তা করো, তারা কিন্তু প্রেসিডেন্টের যে ইলেকশন প্রসেস সেই ইলেকশন প্রসেসটাকে কিন্তু ইনডাইরেক্ট রেখেছেন। গেটিং মাই পয়েন্ট? তাহলে আমরা কি দেখলাম যে অল ইম্পর্টেন্ট ডিসিশন আর টেকেন ইন হিজ নেম, তার নামে নেওয়া হয়। বেশ, ঠিক আছে। এবার আমরা দেখব প্রেসিডেন্টের টার্ম। প্রেসিডেন্টের টার্ম কত? জেনারেলি যদি আমরা টার্মের কথা বলি তাহলে প্রেসিডেন্টের টার্ম হচ্ছে তার অফিসের 5 বছর। বোঝা গেল? তো প্রেসিডেন্টের টার্ম আমরা কোথায় দেখব? প্রেসিডেন্টের টার্ম আমরা দেখছি আর্টিকেল 56, টার্ম অফ অফিস অফ প্রেসিডেন্ট, জেনারেলি 5 ইয়ার্স। কিন্তু যদি 5 বছর আগে কি তাহলে স্যার তার অফিস খালি হয় না? হ্যাঁ, হতে পারে, যদি ডেথ হয়, মৃত্যু ঘটে, বা প্রেসিডেন্ট যদি রেজিগনেশন দেয়। এক্ষেত্রে বলে রাখি প্রেসিডেন্ট রেজিগনেশন দেবে একমাত্র ভাইস প্রেসিডেন্টকে। বোঝা গেল? তো প্রেসিডেন্ট যদি রেজিগনেশন দেয় সেক্ষেত্রে তার অফিস ভেকেন্ট হতে পারে। কিন্তু প্রেসিডেন্ট অফিস এতটা ইম্পর্টেন্ট ক্রুশাল পাবলিক অফিস যে অফিস কোনো সার্কামস্টান্সেস কোনো পরিস্থিতিতে কিন্তু খালি রাখা যাবে না।
সেই কারণে যেখানে আমরা আর্টিকেল 56-এ দেখছি টার্ম অফ অফিস প্রেসিডেন্ট 5 বছর, সেরকম আর্টিকেল 65-এ আমরা দেখব যে ফাউন্ডিং ফাদার্স যারা ছিলেন, কনস্টিটিউশন মেকার যারা ছিলেন, তারা ইন্ডিয়ার যে ভাইস প্রেসিডেন্ট, যদি প্রেসিডেন্টের অফিস কোনো কারণে ভেকেন্ট হয়, ডেথ কারণে হতে পারে, তিনি রিজাইন করতে পারেন, তো প্রেসিডেন্ট অফিস যদি ভেকেন্ট হয় সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট আর্টিকেল 65 অনুসারে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করবে। কি বললাম বোঝা গেল? ভাইস প্রেসিডেন্ট অ্যাট দ্য টাইম অফ ভেকেন্ট, যখন প্রেসিডেন্টের অফিস ভেকেন্ট থাকবে সেই সময় ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসাবে কাজ করবে, অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে। বোঝা গেল? কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসাবে তিনি কাজ করবেন। যদি ভাইস প্রেসিডেন্ট না থাকে স্যার, যদি ভাইস প্রেসিডেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করবেন। বোঝা গেল? তাহলে প্রেসিডেন্টকে আমরা দেখলাম তিনি নমিনাল হেড, ফর্মাল হেড এক্সিকিউটিভ, এবং তার অফিসের যে টার্ম আমি দেখলাম সেটা দেখলাম 5 বছর, কিন্তু জেনারেলি 5 বছর থাকে, কিন্তু তার আগে যদি তার অফিস ভেকেন্ট হয়, খালি হয়, তাহলে সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু আর্টিকেল 65 তারা কিন্তু অ্যাক্টিং চিফ জাস্টিস হিসাবে কাজ করতে পারে। কিন্তু সেটা কতদিনের জন্য করতে পারে স্যার? সেটা করতে পারে অনলি ফর 6 মান্থ। বোঝা গেল? 6 মাসের মধ্যে অবশ্যই ইলেকটোরাল কলেজের মাধ্যমে নতুন প্রেসিডেন্টকে নির্বাচন করতে হবে। অর্থাৎ প্রেসিডেন্ট অফিস কোনো পরিস্থিতিতেই খালি রাখা হচ্ছে না। প্রেসিডেন্টের অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, এবং যদি উপরাষ্ট্রপতি না থাকে তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজকর্ম পরিচালনা করবেন। কিন্তু সেটা কতদিনের জন্য? উইদিন দ্য পিরিয়ড 6 মান্থ। 6 মান্থের মধ্যে নতুন প্রেসিডেন্টকে কিন্তু ইলেক্টেড করতেই হবে। বোঝা গেল? এটা আমরা কোথায় দেখলাম? আর্টিকেল 65-এ। এইবার আমরা চলে আসব আর্টিকেল 52। তাহলে আর্টিকেল 52-তে কি দেখছি? যে দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখানে কিন্তু মেয়ে বলা নেই, এখানে শ্যাল বলা আছে, মানে তোমাকে প্রেসিডেন্ট নির্বাচন করতেই হবে। বোঝা গেল? ভারতের একটা প্রেসিডেন্ট থাকবেই, যিনি হলেন হেড অফ দ্য স্টেট, ফর্মাল হেড এক্সিকিউটিভ যিনি। সেটা আমরা কোথায় দেখছি? যে প্রেসিডেন্টকে নির্বাচন করা এসেন্সিয়াল, সেটি দেখছি আর্টিকেল 52-তে, কারণ শ্যাল লেখা আছে। সংবিধান পড়তে শেখো, কনস্টিটিউশন পড়ার জন্য চোখ দরকার হয়। শ্যাল আর মেয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বোঝা গেল? দিন আর রাতের মতো। দেখো আর্টিকেল 53 যখন আমরা দেখব তখন হলো এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন। তো এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন যখন আমরা দেখব তখন আর্টিকেল 53-তে আমরা কি দেখব? আর্টিকেল 53-তে দেখছি অল এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন শ্যাল বি ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট। কার হাতে দেওয়া থাকবে? প্রেসিডেন্টের হাতে। কি? সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার। and shall be exercised by him either directly, ওয়ার্ড খেয়াল করো, প্রেসিডেন্ট হাতে যে এক্সিকিউটিভ পাওয়ার থাকবে, কি বলা হচ্ছে? ইউনিয়নের সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার শ্যাল বি ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট and president shall be exercised by him either directly or through officer subordinate। এখন বলবে স্যার ডাইরেক্টলি তো বুঝলাম তিনি নিজে করতে পারেন, কিন্তু অফিসার সাবঅর্ডিনেট মানে? অফিসার সাবঅর্ডিনেট মানে তোমরা যখন পরের বছর আর্টিকেল 12 হবে, স্টেট হবে, আর্টিকেল 12-এর ডেফিনেশন খেয়াল করো, ফান্ডামেন্টাল রাইট পড়াতে গিয়ে বলেছিলাম। তো তোমরা যখন স্টেট হবে, অর্থাৎ যারা পার্মানেন্ট ব্যুরোক্র্যাট তারা তো পার্মানেন্ট এক্সিকিউটিভ, কিন্তু এই যে অফিসার সাবঅর্ডিনেট, এই অফিসার সাবঅর্ডিনেটের মধ্যে পার্মানেন্ট এক্সিকিউটিভ ছাড়াও কে থাকবে? থাকবে প্রাইম মিনিস্টার অ্যান্ড ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার। বোঝা গেল? প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা। রাষ্ট্রপতি তার সমস্ত এক্সিকিউটিভ পাওয়ারকে প্রয়োগ করতে পারে আইদার ডাইরেক্টলি অর থ্রু অফিসার সাবঅর্ডিনেট। তো অফিসার সাবঅর্ডিনেট ইনক্লুডিং প্রাইম মিনিস্টার অ্যান্ড ইউনিয়ন কাউন্সিল, যে কাউন্সিল অফ মিনিস্টার থাকে, তাদের মাধ্যমে রাষ্ট্রপতি কিন্তু তার যে এক্সিকিউটিভ পাওয়ার সেটাকে প্রয়োগ করবে। তাহলে কোথায় দেখলাম? আর্টিকেল 53-তে। এবার আমরা দেখব আর্টিকেল 74। কেন আর্টিকেল 74 53 পর একটু বলে নিই। এই যে বললাম যে অল এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন শ্যাল বি ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রেসিডেন্ট এক্সারসাইজড আইদার ডাইরেক্টলি অর থ্রু সাবঅর্ডিনেট স্টাফ, অফিসার সাবঅর্ডিনেট। তো এই অফিসার সাবঅর্ডিনেট কারা? সেটা আর্টিকেল 74-এ ক্লিয়ার করা হচ্ছে। দেখো বলা হচ্ছে দেয়ার শ্যাল বি আ কাউন্সিল অফ মিনিস্টার। একটা কাউন্সিল অফ মিনিস্টার থাকবে, মন্ত্রিসভা থাকবে, হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, যার
হেড কে হবে? প্রধানমন্ত্রী। নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিসভা থাকবে, আর্টিকেল 74-এ দেখছি। এবং সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট এই যে কাউন্সিল অফ মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার থাকবে, অর্থাৎ তার যে অফিসার সাবঅর্ডিনেট, সেই অফিসার সাবঅর্ডিনেটের এড এবং অ্যাডভাইস নিয়ে কি করবে? তার এক্সিকিউটিভ পাওয়ারকে পরিচালনা করবে। বোঝা গেল? অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার পরামর্শে গ্রাউন্ড লেভেল আন্ডারস্ট্যান্ডিং বোঝো, রাষ্ট্রপতি তার কাজকর্ম পরিচালনা করবে। তাহলে এখান থেকে আমাদের মনে হচ্ছে যে কোথাও রাষ্ট্রপতিকে মন্ত্রিসভা পরামর্শ দিতে বাধ্য, তাই তো নাকি? কোথাও কি এমন মনে হচ্ছে যে রাষ্ট্রপতি সেই পরামর্শ মানতে বাধ্য থাকবে, রাষ্ট্রপতি বাইন্ডিং থাকবে, যে ইউনিকম আর প্রাইম মিনিস্টার, মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী যে রেকমেন্ডেশন, যে এড এবং অ্যাডভাইস দিয়েছে, সেই অ্যাডভাইসের প্রতি প্রেসিডেন্ট বাইন্ডিং কোথাও কি মনে হচ্ছে? মনে হচ্ছে না। অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু এটা ছিল না, কারণ ফাউন্ডিং ফাদার্সদের ভিশন ছিল যে পার্লামেন্টারি ডেমোক্রেসি। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যিনি হবেন, তিনি গভর্নমেন্টের কি হবেন? ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড হবেন। বোঝা গেল? তো সেক্ষেত্রে এখানে এমনভাবে লেখা হয়েছে যাতে মনে হচ্ছে মন্ত্রিসভা বাধ্য থাকবে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে। কোথাও এটা মনে হচ্ছে না যে রাষ্ট্রপতি পরামর্শ মানতে বাধ্য থাকবে। এই কারণে মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার ম্যাডাম ইন্দিরা গান্ধী 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করেন 1976 সালে। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে ইউনিকমের যে রেকমেন্ডেশন, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের যে অ্যাডভাইস, সেই অ্যাডভাইসকে বাইন্ডিং করে দেন। বোঝা গেল কি বললাম? যে রাষ্ট্রপতি সেই এড অ্যান্ড অ্যাডভাইস মানতে বাইন্ডিং থাকবে, বাধ্য থাকবে। কেন? কারণ ম্যাডাম ইন্দিরা গান্ধী ভাবতেন পার্লামেন্টারি ডেমোক্রেসি, রিয়েল হেড কে? গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার ডাইরেক্টলি ইলেক্টেড হচ্ছেন, তার কাছে পার্লামেন্টের মেজরিটি আছে, তাহলে তার যে এড এবং অ্যাডভাইস, সেটা একজন নমিনাল হেডকে মেনে চলতে হবে। পরবর্তীকালে যখন আমরা দেখি মোরারজি দেশাইয়ের সরকার আসে 1978, 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তার ঠিক 2 বছর পরে 76-এ হলো বাইন্ডিং করা হলো, এবং 78-এ মোরারজি দেশাই গভর্নমেন্ট কিন্তু এই বাইন্ডিংটাকে তুলে দেয়নি। কেন তুলে দেয়নি? কারণ 42তম সংবিধান সংশোধনের অনেক পার্টকে রিপিল করা হয়। কোথায়? 44তম সংবিধান সংশোধনে। কিন্তু এই পার্টটাকে কিন্তু তোলা হয় না। কোন পার্টটাকে? যে রাষ্ট্রপতি বাইন্ডিং থাকবে মন্ত্রিসভার পরামর্শ মেনে চলতে। সেখানে একটা শব্দ যুক্ত করা হয় যে রাষ্ট্রপতি একমাত্র ওয়ান টাইম পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে। বোঝা গেল? একবার কনসিডারেশনের জন্য পাঠাতে পারে, বাট নেক্সট টাইম যদি পুনরায় সেই রেকমেন্ডেশন ঘুরে আবার রাষ্ট্রপতির কাছে যায়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি সেই পরামর্শ মানতে বাধ্য থাকবে। আর্টিকেল 74 বোঝা গেল? আর্টিকেল 74 এর সঙ্গে তোমাদের কোথা থেকে কোথায় নিয়ে গেলাম দেখো। 42 সিএ, 44 সিএ 1978, এগুলো যদি তোমরা ইন ডিটেল না বোঝো, তাহলে আর্টিকেল 74 এর মানেটা তোমরা বুঝতে পারবে না। আর্টিকেল 74 এর মানে আমরা কি দেখছি? যে দেয়ার শ্যাল বি আ কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, এবং এই যে কাউন্সিল অফ মিনিস্টার এবং হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, এর যে এড এবং অ্যাডভাইস যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশন রাষ্ট্রপতি, বলা আছে রাষ্ট্রপতিকে এরা রেকমেন্ডেশন দিতে বাধ্য থাকবে। কিন্তু রাষ্ট্রপতি যে রেকমেন্ডেশন মানতে বাধ্য থাকবে, সেটা আমরা দেখলাম 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1978-এ, যে ওয়ান টাইম রিকনসিডারের জন্য রাষ্ট্রপতি পাঠাতে পারে, কিন্তু নেক্সট টাইম যদি মন্ত্রিসভা আবার পাঠায়, সেক্ষেত্রে সেই অ্যাডভাইস রাষ্ট্রপতিকে মেনে চলতে হয়। বোঝা গেল? তাহলে প্রেসিডেন্টের আমরা কি দেখলাম? প্রেসিডেন্টের 52-তে দেখলাম আর্টিকেল 52-তে একটা প্রেসিডেন্ট থাকবে ভারতবর্ষের। তিনি হলেন নমিনাল হেড এক্সিকিউটিভ, তিনি হলেন ফর্মাল হেড এক্সিকিউটিভ, তিনি হলেন হেড অফ দ্য স্টেট, তিনি হলেন ফার্স্ট সিটিজেন অফ দ্য স্টেট। অনেক সুনাম রাষ্ট্রপতির রয়েছে। বোঝা গেল? এবার আমরা দেখব রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে তার আমরা প্রেসিডেন্টের অফিসের টার্ম দেখলাম, প্রেসিডেন্ট অফিস কতদিন ভেকেন্ট রাখা যায় দেখলাম, 6 মাস অবধি। এবার আমরা দেখব যে প্রেসিডেন্টের রিইলেকশন রয়েছে কিনা। ভারতবর্ষের যে প্রেসিডেন্ট, তার রিইলেকশন হওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা কি দেখব? মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু তা নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট সর্বোচ্চ দুবার নির্বাচিত হতে পারে। কিরকম দুবার? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের টার্ম হলো 4 বছর। আমাদের যেমন সময়কাল হচ্ছে 5 বছর ভারতীয় প্রেসিডেন্টের, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যকাল হলো 4 বছর।
তিনি সর্বোচ্চ 2বার নির্বাচিত হতে পারেন, মানে 4+4 8 বছর, বোঝা গেল। তারপর কিন্তু তিনি রিইলেক্টেড হতে পারেন না। কিন্তু ভারতবর্ষের প্রেসিডেন্টের ক্ষেত্রে সেরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তবে জেনারেলি আমরা জানি গভর্নমেন্ট পাল্টানোর সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকেও পরিবর্তন করা হয়, বোঝা গেল। নেক্সট, এবার আমরা দেখব কোয়ালিফিকেশন অফ প্রেসিডেন্ট, যে ভারতের প্রেসিডেন্ট হতে গেলে তার কি কি কোয়ালিফিকেশন দরকার। ভারতবর্ষের প্রেসিডেন্ট হতে গেলে তার কতগুলো কোয়ালিফিকেশন দরকার, কি কি? প্রথমত তাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, বোঝা গেল, তাকে ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বর হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হওয়ার সঙ্গে সঙ্গে 35 ইয়ার অর মোর দ্যান 35 ইয়ার এজ হতে হবে, 35 বছর বয়স্ক হতে হবে। আর মোর দ্যান বা তার থেকে বেশি বয়স্ক হলে হবে, কিন্তু মিনিমাম 35 বছর বয়স্ক হতে হবে, বোঝা গেল। তারপর আমরা কি দেখব, কোয়ালিফাইজ অ্যাজ এ মেম্বার অফ লোকসভা। আমি কিন্তু একবারও বলছি না যে রাষ্ট্রপতিকে লোকসভার মেম্বার হতে হবে, আমি কি বলছি, কোয়ালিফিকেশন অ্যাজ এ সেম অফ মেম্বার অফ লোকসভা। তার মেম্বার অফ লোকসভা, লোকসভার সদস্য হওয়ার যে সমস্ত যোগ্যতা থাকা দরকার সেই সমস্ত যোগ্যতা তার থাকতে হবে, বোঝা গেল। এবং নট হোল্ড অফিস অফ প্রফিট, সরকারের কোনো, আপাতত এইটুকু বোঝো, অফিস অফ প্রফিট মানে সরকারের কোনো লাভজনক পদে তিনি অধিষ্ঠিত থাকতে পারবেন না। পরবর্তীকালে তোমাদের যখন আমি অফিস অফ প্রফিট করাবো তখন ইন ডিটেল দেখাবো, এখন দেখো। তাহলে কি বললাম, আন্ডার দ্য সেন্ট্রাল, স্টেট অর লোকাল গভর্নমেন্ট। তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে কোয়ালিফিকেশন, সেক্ষেত্রে আমরা দেখছি তাকে ভারতের নাগরিক হতে হবে, 35 বছর বয়স্ক হতে হবে বা অ্যাবাভ 35 ইয়ার্স এজ হতে হবে, কোয়ালিফাইজ অ্যাজ এ মেম্বার অফ লোকসভা হতে হবে, এবং নট হোল্ড অফিস অফ প্রফিট আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অর এনি লোকাল গভর্নমেন্ট। সরকারের কোনো লাভজনক পদে তিনি অধিষ্ঠিত থাকতে পারবেন না। এছাড়াও আনসাউন্ডেড মাইন্ড, বা যদি তার মস্তিষ্ক বিকৃতি থাকে, বা যদি তিনি ব্যাংক্রাপ্সি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন তাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কিন্তু এর মধ্যে সবকটা কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে কনগ্রাচুলেশন, তুমি ভারতের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারো, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই, বোঝা গেল। প্রেসিডেন্টের অফিসের টার্ম বোঝা গেল, কোয়ালিফিকেশন বোঝা গেল। রাইসিনা হিলস দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে। এবার দেখো, এবার আমরা দেখলাম ইলেকশন অফ প্রেসিডেন্ট, দেখলাম ইলেকটোরাল কলেজ, যে পার্লামেন্টের সকল ইলেক্টেড মেম্বার এবং রাজ্য যে বিধানসভা রয়েছে, রাজ্য বিধানসভার সমস্ত নির্বাচিত সদস্য ইলেকটোরাল কলেজের মাধ্যমে অ্যাকর্ডিং টু আর্টিকেল 54, কোথায় রয়েছে, আর্টিকেল 54-এ দেওয়া রয়েছে, বোঝা গেল। আচ্ছা, 52-তে দেখলাম প্রেসিডেন্ট থাকবে, 53-তে দেখলাম তার এক্সিকিউটিভ পাওয়ার থাকবে, এবং প্রেসিডেন্ট এক্সিকিউটিভ পাওয়ার কার মাধ্যমে এক্সারসাইজ করবে, আইদার ডাইরেক্টলি অর থ্রু অফিসার সাবঅর্ডিনেট। আর্টিকেল 74-এ গিয়ে দেখলাম অফিসার সাবঅর্ডিনেট হচ্ছে প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার, এবং প্রধান এবং তার মন্ত্রিসভার যে এড অ্যান্ড অ্যাডভাইস, যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশন রাষ্ট্রপতি মেনে চলতে বাধ্য থাকবে। এতক্ষণ পর্যন্ত আমরা এটা দেখলাম। এবার আমরা দেখবো রাষ্ট্রপতির লেজিসলেটিভ পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার দেখলাম, এবার দেখবো লেজিসলেটিভ পাওয়ার। যদি রাষ্ট্রপতির লেজিসলেটিভ পাওয়ার কি কি আছে আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আমি বলবো আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। ভারতীয় সংবিধানের আর্টিকেল 79-কে দেখো, 79-এ বলা হচ্ছে পার্লামেন্ট তৈরি হবে প্রেসিডেন্ট, লোকসভা এবং রাজ্যসভা, তিনটে নিয়ে পার্লামেন্ট তৈরি হবে, বোঝা গেল। অতএব প্রেসিডেন্ট কিন্তু পার্লামেন্টের মেম্বার নয়, প্রেসিডেন্ট হলো পার্ট অফ দ্য পার্লামেন্ট, বোঝা গেল। উইদাউট প্রেসিডেন্ট পার্লামেন্ট কিন্তু কোনো ফাংশনই করতে পারে না। অর্থাৎ ভালো ভাষায় বলতে গেলে বলতে পারো প্রেসিডেন্ট হলো পার্লামেন্টের ফাংশনাল পার্ট। গেটিং মাই পয়েন্ট? তাহলে প্রেসিডেন্টের কি কি লেজিসলেটিভ পাওয়ার রয়েছে, যখন তোমাদের আমি পার্লামেন্টারি সিস্টেম পড়াবো এর পরে তখন ইন ডিটেল পড়াবো। এখন দেখো একটু বলে দিই, প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার যদি বলো তাহলে এখনই কি বললাম, উইদাউট প্রেসিডেন্ট পার্লামেন্ট কোনো ফাংশন করতে পারে না। প্রেসিডেন্ট হলো ফাংশনাল পার্ট অফ পার্লামেন্ট। কেন? পার্লামেন্টের অধিবেশন আহ্বান করা, পার্লামেন্টের অধিবেশন স্থগিত তো স্পিকার করেন, কিন্তু স্পিকারকে সমনকে পাঠান, সমন পাঠান কিন্তু প্রেসিডেন্ট, বোঝা গেল। এছাড়াও যখন জয়েন্ট সিটিং হয়, জয়েন্ট সিটিং কে ডাকেন, প্রেসিডেন্ট ডাকেন, বোঝা গেল। তো প্রেসিডেন্ট পার্লামেন্টের কিন্তু একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এছাড়াও প্রেসিডেন্টের প্রায়ার রেকমেন্ডেশন ছাড়া, যখন আমরা মানি বিল নিয়ে আলোচনা করব তখন দেখব যে প্রায়ার রেকমেন্ডেশন ছাড়া মানি বিল কোনো মতেই কিন্তু পার্লামেন্টে উত্থাপন করা যায় না, বোঝা গেল। এছাড়াও প্রেসিডেন্টের অনেক লেজিসলেটিভ পাওয়ার রয়েছে, সেগুলো যখন আমরা পার্লামেন্টারি ফাংশন দেখব তখন দেখব। তাহলে এখন আমরা কি দেখলাম, প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার রয়েছে। আর্টিকেল 79 আমরা কি দেখছি, পার্লামেন্ট তৈরি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, লোকসভা এবং রাজ্যসভা, তিনটে নিয়ে তৈরি হচ্ছে পার্লামেন্ট।
প্রেসিডেন্ট মেম্বার অফ পার্লামেন্ট নয়, তিনি হলেন পার্ট অফ দ্য পার্লামেন্ট, তিনি হলেন ফাংশনাল পার্ট অফ পার্লামেন্ট, কারণ উইদাউট প্রেসিডেন্ট পার্লামেন্ট কোনো ফাংশন কিন্তু আদতে করতে পারে না। বোঝা গেল? নেক্সট আমরা দেখব ওথ, প্রেসিডেন্টের যে শপথ। এই প্রেসিডেন্টের যখন ওথের কথা বলি তখন কিন্তু প্রেসিডেন্টের শপথটাই এমন যেটা প্রেসিডেন্ট অফিসকে, প্রেসিডেন্টের পদকে আর 5টা পদ থেকে একেবারে স্বতন্ত্র করে দেয়। কেন? কারণ কাউন্সিল অফ মিনিস্টার যখন ওথ নেয় তখন তারা নেয় ওথ অফ সিক্রেসি। বোঝা গেল? কিন্তু যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি যখন ওথ নেন, তিনি যখন শপথ নেন, তখন তার শপথের মধ্যে আমরা কি দেখি? তার শপথের মধ্যে আমরা দেখি যে তিনি শপথ নেন, তিনি হলেন ভারতীয় সংবিধানের প্রিজার্ভার, তিনি হলেন ভারতীয় সংবিধানের প্রোটেক্টর এবং ভারতীয় সংবিধানের ডিফেন্ডার। বোঝা গেল? তাহলে প্রেসিডেন্টের ওথ হচ্ছে, প্রেসিডেন্ট হলো ভারতীয় সংবিধানের প্রিজার্ভার, প্রোটেক্টর এবং ডিফেন্ডার। তিনি ভারতীয় সংবিধানকে প্রিজার্ভ করবেন, প্রোটেক্ট করবেন এবং ডিফেন্ড করবেন। এটা আমরা কোথায় দেখছি? এটা আমরা দেখছি আর্টিকেল 60-তে, তাই তো? আর্টিকেল 60-তে আমরা দেখছি যে প্রেসিডেন্ট হলো, প্রেসিডেন্টের যে শপথ, সেই শপথে তিনি নিচ্ছেন কি, যে তিনি ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানেরকে প্রিজার্ভ, প্রোটেক্ট এবং ডিফেন্ড করবেন। বোঝা গেল? কিন্তু যদি এখানে প্রশ্ন আসে যে ভারতীয় সংবিধানের কাস্টোডিয়ানকে, তাহলে কিন্তু উত্তর হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। বোঝা গেল? কারণ সুপ্রিম কোর্ট হলো ইন্ডিয়ান সংবিধানের কাস্টোডিয়ান। কিন্তু যদি ডিফেন্ডারকে প্রশ্ন আসে, প্রোটেক্টরকে, প্রিজার্ভারকে, তাহলে হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা আমরা কোথায় দেখলাম? এটা আমরা দেখলাম আর্টিকেল 60-তে। নেক্সট হচ্ছে মিলিটারি পাওয়ার। প্রেসিডেন্টের মিলিটারি পাওয়ার রয়েছে কি রকম? দ্য প্রেসিডেন্ট ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্স। বোঝা গেল? প্রেসিডেন্ট হলো সুপ্রিম কমান্ডার ইন্ডিয়ান যে আর্মড ফোর্স রয়েছে। কেন? এই যে প্রেসিডেন্টের মিলিটারি পাওয়ার দেখতে গেলে আমাদের নজর রাখতে হবে আর্টিকেল 355-এর উপর। কোথায় থেকে কোথায় জাম্প করছি দেখো, এইভাবে পলিটি পড়তে হয়। বোঝা গেল? শুধুমাত্র মেমারাইজ করলে হবে না, পলিটির মুখ পড়তে গেলে, কনস্টিটিউশন পড়তে গেলে ডট কানেকশন করা শেখো। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার ইন্টারলিঙ্ক আছে। এমনি এত বড় সংবিধান ফাউন্ডিং ফাদার্সরা লেখেননি। মিলিটারি পাওয়ার যখন আমরা প্রেসিডেন্টের মিলিটারি পাওয়ারের সঙ্গে ডিল করব, তখন আমাদের দেখতে হবে আর্টিকেল 355। আর্টিকেল 355-এ বলা হচ্ছে যে ইট শ্যাল বি দ্য ডিউটি অফ ইউনিয়ন টু প্রোটেক্ট ইন্ডিয়া। ইউনিয়নের কর্তব্য, কেন্দ্রের কর্তব্য হলো ভারতকে রক্ষা করা। কোথা থেকে রক্ষা করা? বাই এক্সটার্নাল থ্রেট অর এক্সটার্নাল এগ্রেশন, বহিঃশত্রুর আক্রমণ থেকে। যদি কোনো ওয়ার কন্ডিশন সৃষ্টি হয় সেক্ষেত্রে, বা এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যদি আমার ইন্ডিয়ার সোভারেনিটি, সিকিউরিটি, ইন্টিগ্রিটির উপর থ্রেট দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু ডিফেক্ট করার, ডিফেন্ড করার যে ক্ষমতা, সেটা ফাউন্ডিং ফাদার্সরা কিন্তু রাজ্যকে দেননি, স্টেটকে দেননি, সেটা দিয়েছেন ইউনিয়নকে, কেন্দ্রকে। এবং কি বলা হচ্ছে যে ইট শ্যাল, এটা কিন্তু মে নয়, শ্যাল। আবার বলছি, খেয়াল করো, ইট শ্যাল বি ডিউটি অফ ইউনিয়ন টু প্রোটেক্ট ইন্ডিয়া। ইন্ডিয়াকে প্রোটেক্ট করা হলো ইউনিয়নের কর্তব্য। সেই জন্য ইন্ডিয়ার প্রেসিডেন্ট হলো সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্স। বোঝা গেল? যে 3টে বাহিনী রয়েছে, নেভি, এয়ারফোর্স এবং তার সঙ্গে কি, তার সঙ্গে হচ্ছে আর্মি, ইন্ডিয়ান আর্মি। তো 3টেরই সর্বাধিনায়ক হলো ইন্ডিয়ার প্রেসিডেন্ট। বোঝা গেল? তাহলে এই যে প্রেসিডেন্ট তার মিলিটারি পাওয়ার প্রয়োগ করবে, ইন্ডিয়াকে ডিফেন্ড করবে, প্রোটেক্ট করবে, সেটা কার এড অ্যান্ড অ্যাডভাইস মেনে করবে? সেই এড এবং অ্যাডভাইস মেনে চলবে, রেকমেন্ডেশন মেনে চলবে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। আবার খেয়াল করো আর্টিকেল 74। বুঝতে পেরেছো কিভাবে কনস্টিটিউশন পড়তে হয়? এবার মিলিটারি পাওয়ার আমরা দেখার পর যেটা দেখবো সেটা হলো প্রেসিডেন্টের মোস্ট ক্রুশাল পাওয়ার, সেটা হলো ইমার্জেন্সি প্রভিশন। আমি তোমাদের ইমার্জেন্সি প্রভিশনের ক্লাস নেব আলাদা করে। এখন দেখো, যেহেতু আমরা ডিল করছি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তো ইমার্জেন্সি প্রভিশনগুলো বলতে হবে। দেখো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ এম্পাওয়ার্ড টু ডিক্লেয়ার দ্য ইমার্জেন্সি দ্যাট নোন অ্যাজ ইমার্জেন্সি পাওয়ার। প্রেসিডেন্টের ক্ষমতা রয়েছে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করার। কোথায় রয়েছে? সংবিধানে দেখো, আন্ডার আর্টিকেল 352 প্রোক্লেমেশন অফ দ্য ন্যাশনাল ইমার্জেন্সি। বোঝা গেল? কিসের জন্য ন্যাশনাল ইমার্জেন্সি হতে পারে? ডিউ টু ওয়ার কন্ডিশন, আর্মড রেবেলিয়ন অর এক্সটার্নাল এগ্রেশন।
এই যে আর্মড রেবেলিয়ান, এই শব্দটা কিন্তু পরে যুক্ত করা হয় ভারতীয় সংবিধানে। খেয়াল করো, মোরারজি দেশাই গভর্নমেন্টের সময় 1978-এ যখন 44তম সংবিধান সংশোধন হয়, তখন এই আর্মড রেবেলিয়ান বা সশস্ত্র বিদ্রোহ এই জিনিসটাকে, এই শব্দটাকে সংবিধানে যুক্ত করা হয়। তার আগে কিন্তু আর্মড রেবেলিয়ান ছিল না, তার আগে কি ছিল? ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স। তো ম্যাডাম ইন্দিরা গান্ধীর সময় দেখা যায় যে এই যে রাষ্ট্রপতির ন্যাশনাল ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রয়েছে অন দ্য বেসিস অফ ইন্টারনাল ডিস্টারবেন্স, তখন ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স। তো ইন্টারনাল ডিস্টারবেন্স হতে পারে, কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্স হলেই রাষ্ট্রপতি যদি তার ন্যাশনাল ইমার্জেন্সি বা আর্টিকেল 352-কে প্রয়োগ করে, তাহলে কি হবে? আমাদের সংবিধানের যে স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচার, তো আমাদের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, সেই ফেডারেল স্ট্রাকচারের যে স্পিরিট, সেই স্পিরিট ক্ষুণ্ণ হবে। বোঝা গেল? তো অনেক সময় হয়েছে যে এই যে প্রেসিডেন্টের ন্যাশনাল ইমার্জেন্সি পাওয়ার, সেটাকে মিসইউজ করা হয়েছে। বোঝা গেল? হিউজ পরিমাণ মিসইউজ করা হয়েছে, এবং সে কারণে ভারতের সেই মিসইউজ থেকে শিক্ষা নিয়ে যখন মোরারজি দেশাইয়ের গভর্নমেন্ট আসে 1978-এ, তখন তারা 44তম সংবিধান সংশোধন করে, এবং ম্যাডাম ইন্দিরা গান্ধী যে 42তম সংবিধান সংশোধন করেছিলেন, যেটাকে মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়, এত বড় সংবিধান সংশোধন ছিল, মোটামুটি সবই তিনি পাল্টে ফেলতে চেয়েছিলেন। তো মোরারজি দেশাই গভর্নমেন্ট কিন্তু এই যে আর্মড রেবেলিয়ান, সেই আর্মড রেবেলিয়ান শব্দটাকে ইন্টারনাল ডিস্টারবেন্সের পরিবর্তে আর্মড রেবেলিয়ান লেখেন। সংবিধান, আমি বারবার বলেছি, কনস্টিটিউশন ইজ আ লিভিং, ব্রিদিং অ্যান্ড ক্লিয়ারলি রিটেন ডকুমেন্ট। বোঝা গেল? সংবিধানের ওই শব্দের কোনো সিনোনিমস হয় না। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা কমা, প্রত্যেকটা শব্দের নিজস্ব মানে রয়েছে। তো ইন্টারনাল ডিস্টারবেন্স তুলে দিয়ে সেখানে যুক্ত করা হয় কিন্তু আর্মড রেবেলিয়ান বা এক্সটার্নাল এগ্রেশন। গেটিং মাই পয়েন্ট? নেক্সট আমরা দেখব প্রোক্লেমেশন অফ স্টেট এমার্জেন্সি। তো প্রোক্লেমেশন অফ স্টেট এমার্জেন্সি নয়, এখানে একটু ভুল হয়েছে, এটা হবে প্রোক্লেমেশন অফ প্রেসিডেন্সিয়াল রুল আন্ডার আর্টিকেল 356। এটাকে স্টেট এমার্জেন্সি বলবে না, এটাকে তোমরা বলবে প্রেসিডেন্সিয়াল রুল। ভারতীয় সংবিধানের 356 ধারা অনুসারে যদি প্রেসিডেন্ট স্যাটিসফাইড হয়, ওয়ার্ড খেয়াল করো, প্রেসিডেন্ট যদি স্যাটিসফাইড হয় কার দ্বারা? বাই গভর্নর, মানে সেই রাজ্যে যিনি রাজ্যপাল রয়েছেন তিনি, বাই এনি আদার সোর্সেস, অন্য কোনো সোর্স থেকে প্রেসিডেন্ট যদি স্যাটিসফাইড হন, সন্তুষ্ট হন যে সেই রাজ্যের যে কনস্টিটিউশনাল মেকানিজম, সেই রাষ্ট্রের যে ল অ্যান্ড অর্ডার, সেটা যদি সংবিধান অনুসারে পরিচালিত না হয়, বা সেই রাজ্যের যদি কনস্টিটিউশনাল মেকানিজম পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়, ভেঙে যায়, পাবলিক পিস এবং পাবলিক লাইফের ক্ষেত্রে থ্রেট দেখা দেয়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট আন্ডার আর্টিকেল 352 তিনি কি পাস করেন? তিনি পাস করেন প্রোক্লেমেশন অফ প্রেসিডেন্সিয়াল রুল ইন স্টেট। অর্থাৎ তিনি রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি করতে পারেন, প্রেসিডেন্টিয়াল রুল তিনি জারি করতে পারেন। সেটা আমরা দেখলাম আর্টিকেল 356-এ। কিসের বেসিকে, কিসের বেসিসের উপর সেটা তিনি করতে পারেন? অন দ্য বেসিস অফ কনস্টিটিউশনাল মেকানিজম যদি সেই রাজ্যের ভেঙে পড়ে, সাংবিধানিক অচলাবস্থা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে প্রেসিডেন্ট করতে পারে। আর নেক্সট হচ্ছে প্রোক্লেমেশন অফ ফিনান্সিয়াল ইমার্জেন্সি। যখন আমরা প্রোক্লেমেশন অফ ফিনান্সিয়াল ইমার্জেন্সির সঙ্গে ডিল করব, তখন আমাদের ডিল করতে হবে আর্টিকেল 360-র সঙ্গে। এবং আর্টিকেল 360-তে আমরা দেখছি যে রাষ্ট্রপতির অর্থনৈতিক জাতীয় জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রয়েছে। এখন যদি প্রশ্ন করো, স্যার অর্থনৈতিক জাতীয় জরুরি অবস্থা কি, তাহলে একটা প্রেজেন্ট সিনারিও এক্সাম্পল তোমরা শ্রীলঙ্কাকে নিতে পারো। বোঝা গেল কি বললাম? তো শ্রীলঙ্কার যে পরিস্থিতি, সেটা হলো অর্থনৈতিক জরুরি অবস্থা। তো এরকম যদি কোনো দেশের বা ভারতের যদি অর্থনৈতিক পরিকাঠামো পুরো ভেঙে পড়ে, ইকোনমিক যে স্ট্রাকচার সেটা যদি ডিস্ট্রয় হয়ে যায়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি কি করতে পারে? প্রোক্লেমেশন দিতে পারে। কিসের প্রোক্লেমেশন দিতে পারে? ফিনান্সিয়াল ইমার্জেন্সির। বোঝা গেল? প্রেসিডেন্টের ইমার্জেন্সি পাওয়ারগুলো বোঝা গেল? কারোর কোনো সমস্যা থাকলে, কোনো ডাউট থাকলে বলো। নেক্সট আমরা দেখব প্রেসে পার্ডন পাওয়ার। এটাকে আমরা অনেক সময় জুডিশিয়াল পাওয়ার বলে ভুল করি। এটা কিন্তু জুডিশিয়াল পাওয়ার নয়, এটা হলো প্রেসিডেন্টের মার্সি পাওয়ার। বোঝা গেল? আন্ডার আর্টিকেল 72 তিনি কিন্তু মার্সি পাওয়ার রয়েছে। তার কি মার্সি পাওয়ার রয়েছে? তার মার্সি পাওয়ার রয়েছে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে তিনি কিন্তু মার্সি পিটিশন যদি ফাইল হয়, সেক্ষেত্রে তিনি পার্ডন দিতে পারেন, ক্ষমা প্রার্থনা করতে পারেন। বোঝা গেল? তাকে ক্ষমা দিতে পারেন। নেক্সট আমরা যেটা প্রেসিডেন্টের পাওয়ার দেখব, সেটা হলো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় দেওয়া রয়েছে প্রেসিডেন্টের ভিটো পাওয়ার রয়েছে আন্ডার আর্টিকেল
111 111 নম্বর দ্বারাই প্রেসিডেন্টের ভিটো পাওয়ার রয়েছে, বোঝা গেল? তো ভিটো কাকে বলে যদি আমরা বলি, তাহলে ভিটো বুঝতে গেলে আগে আমরা একটা উদাহরণ নিই ইউনাইটেড নেশনসের। হ্যাঁ, ইউনাইটেড নেশনসের ভিটো মানে হলো নেতিবাচক ভোট। হ্যাঁ, তো ইউনাইটেড নেশনসের যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে, নিরাপত্তা পরিষদ রয়েছে, সেই নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্য রয়েছে। 5টা যে স্থায়ী সদস্য রয়েছে কে? ইংল্যান্ড, আমেরিকা, চীন, রাশিয়া এবং ফ্রান্স। তো এই যে 5টা স্থায়ী সদস্য রয়েছে, এদের মধ্যে ধরো কোনো মোশন পাস করা হলো, যে কোনো একটা বিষয়ে মোশন পাস করা হলো, প্রস্তাব আনা হলো, দেখা গেল 4 জন অর্থাৎ ব্রিটেন, আমেরিকা, রাশিয়া এবং চীন এরা কিন্তু হয়তো একদিকে ভোট দিয়েছে, 4টে ভোট মোশনের পক্ষে পড়েছে, কিন্তু ফ্রান্স হয়তো মোশনের বিপক্ষে ভোট দিয়েছে। তাহলে টোটাল যে ভোটিং পাওয়ার অর্থাৎ মেজরিটি ভোটিং পাওয়ার কিন্তু এক্ষেত্রে ডিস্ট্রয় হয়ে গেল, বোঝা গেল? এটাকে বলে ভিটো পাওয়ার। ভিটো পাওয়ার কি বোঝাতে পারলাম? ভিটো পাওয়ার হলো নেতিবাচক ভোট যেটা মেজরিটির ভোটিং পাওয়ারকে ডিস্ট্রয় করে, বোঝা গেল? কিন্তু যদি আমরা ইন দ্য সিনারিও অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ভিটো পাওয়ার দেখি, তাহলে আমরা কিন্তু দেখব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ভিটো পাওয়ার কিন্তু আলাদা। কেন আলাদা? আমি প্রথমেই পড়াতে গিয়ে বলেছিলাম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইনি হলেন হেড এক্সিকিউটিভ, নমিনাল হেড, ফর্মাল হেড এক্সিকিউটিভ। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলো ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড টু দ্য গভর্নমেন্ট। তিনি হলো গভর্নমেন্টের ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, বোঝা গেল? তো প্রেসিডেন্ট যে ভিটো পাওয়ার রয়েছে সেই ভিটো পাওয়ার মূলত সাসপেন্সিভ ভিটো। অর্থাৎ আমাদের ভারতবর্ষে কি রয়েছে? আমাদের ভারতবর্ষে রয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র। তো সংসদীয় গণতন্ত্রে লক্ষ্য করা যায় লেজিসলেটিভ সুপ্রিমেসি, বোঝা গেল? এক্ষেত্রে সংসদীয় গণতন্ত্রের যে মূল মন্ত্র, কি মূল মন্ত্র? দ্য এক্সিকিউটিভ অলওয়েজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। এক্সিকিউটিভ সবসময় কালেকটিভলি রেসপন্সিবল থাকবে। কার কাছে রেসপন্সিবল থাকবে? লেজিসলেচারের কাছে, আইনসভার কাছে, বোঝা গেল? কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টের যে ভিটো পাওয়ার রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে তাহলে এখানে এক্সিকিউটিভ সুপ্রিমেসি হচ্ছে না। না, ভালো করে বোঝো, এখানে এক্সিকিউটিভ সুপ্রিমেসি হচ্ছে না। ওই যে পড়াতে গিয়ে বললাম প্রেসিডেন্ট হলো ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। প্রেসিডেন্টের যে ভিটো পাওয়ার ভারতে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখবো প্রেসিডেন্টের ভিটো পাওয়ার রয়েছে মূলত সাসপেন্সিভ ভিটো পাওয়ার, বোঝা গেল? এবং পকেট ভিটো, অর্থাৎ প্রেসিডেন্ট ভিটো প্রয়োগের মাধ্যমে কোনো ডিসিশনকে ডিলে করতে পারেন। এমন কোনো বিল পার্লামেন্ট থেকে পাশ হয়ে প্রেসিডেন্টের কাছে এলো যেটা প্রেসিডেন্ট সাসপেন্সিভ ভিটো দিতে পারে, সেটাকে রিকনসিডার করার জন্য আবার পার্লামেন্টের কাছে পাঠাতে পারে যে ডিয়ার পার্লামেন্ট, তুমি এমন কোনো আইন প্রণয়ন করো না যেটা জনস্বার্থ বিরোধী হয়। কারণ প্রেসিডেন্ট কি বললাম, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। যখন বিলটা পুনরায় পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টের কাছে পাঠানো হয়, তখন পার্লামেন্ট একটা টাইম পায় আলাপ আলোচনা করার, যার ফলে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং জনকল্যাণমূলক আইন তৈরি করা যায়, বোঝা গেল? এটা হলো প্রেসিডেন্টের সাসপেন্সিভ ভিটো। কিন্তু নেক্সট টাইম যদি পার্লামেন্ট আবার সেই বিলটাকে রাষ্ট্রপতির কাছে পাঠায়, কোনো সংশোধন না করেও, তবুও রাষ্ট্রপতি কিন্তু সেক্ষেত্রে এসেন্ট সাইন করতে বিলে বাধ্য থাকেন। কারণ উইদাউট প্রেসিডেন্সিয়াল সাইন কোনো বিল কিন্তু আইনে পরিণত হয় না, তাই তো? আরেকটা প্রেসিডেন্টের যে ক্ষমতা রয়েছে সেটি হলো পকেট ভিটো। পকেট ভিটো মূলত ডিলে পাওয়ার প্রেসিডেন্টের। ওই যে বললাম প্রেসিডেন্ট বিলটাকে ইনডেফিনাইট টাইমের জন্য ডিলে করতে পারে, বোঝা গেল? তো প্রেসিডেন্ট বিলটাকে যে ডিলে করে এর কারণ হচ্ছে একটাই, যে পার্লামেন্ট সেক্ষেত্রে চিন্তা ভাবনা করার সুযোগ পায় এমন কোনো আইন যাতে প্রণয়ন না হয় যে আইন জনস্বার্থ বিরোধী হয়। মূলত সেজন্য প্রেসিডেন্ট বিলটাকে অনির্দিষ্টকাল বা কিছু দিনের জন্য সেটাকে হোল্ড করতে পারেন, ডিলে করতে পারেন, বোঝা গেল? তাহলে সাসপেন্সিভ ভিটো আমরা কি দেখলাম? রিটার্ন দ্য বিল ফর রিকনসিডারেশন টু দ্য পার্লামেন্ট, বাট ইফ এগেইন দ্য বিল ইজ পাসড বাই দ্য পার্লামেন্ট ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য প্রেসিডেন্ট টু গিভ এসেন্ট টু দ্য বিল, বোঝা গেল? পুনরায় যদি পার্লামেন্ট সেক্ষেত্রে বিলটাকে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করে, সেক্ষেত্রে রাষ্ট্রপতির ম্যান্ডেটারি রয়েছে বিলে এসেন্ট দিতে, বোঝা গেল? নেক্সট হচ্ছে পকেট ভিটো। পকেট ভিটো কি দেখছি? প্রেসিডেন্ট ক্যান সিট ওভার দ্য বিল ইনডেফিনেটলি। প্রেসিডেন্ট বিলটাকে ইনডেফিনাইট টাইম পিরিয়ডের জন্য হোল্ড করতে পারে, অনির্দিষ্টকালের জন্য। কেন হোল্ড করতে পারে? যাতে পার্লামেন্ট সেই বিলটার ব্যাপারে পুনর্বিবেচনা করার সময় পায় এবং এমন কোনো আইন যাতে প্রণয়ন না হয় যেটা জনস্বার্থ বিরোধী হয়, বোঝা গেল? কারণ প্রথমেই পড়াতে গিয়ে বলেছি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলো ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং প্রাইম মিনিস্টার অর্থাৎ নমিনাল হেড এবং রিয়াল হেডের মধ্যে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই, বোঝা গেল? তো যেহেতু এদের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই,
সেহেতু প্রেসিডেন্ট এখানে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড হিসেবে কাজ করে। অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে ভিটো পাওয়ার এবং আমাদের প্রেসিডেন্টের যে ভিটো পাওয়ার রয়েছে, দুটো ভিটো পাওয়ারকে কিন্তু এক করে দেখলে চলবে না। বোঝা গেল? এতটা বোঝানোর কারণই আমার হলো এটা। আমরা সচরাচর ভিটো পাওয়ার বলতে মাথায় নিয়ে নিই ভিটো মানে নেতিবাচক ক্ষমতা, না? হ্যাঁ, অবশ্যই নেতিবাচক ক্ষমতা। কিন্তু যখন আমরা ইন্ডিয়ান প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখব, ভারতের প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখব, তখন ভারতের প্রেসিডেন্টের ভিটো পাওয়ারটা কিন্তু আমাদের ওন ডেফিনেশন রয়েছে। মনে করে দেখো, ফান্ডামেন্টাল রাইট পড়াতে গিয়ে বলেছিলাম সেকুলারিজম আমাদের ওন ডেফিনেশন রয়েছে। বোঝা গেল? আমাদের সবকিছুর সোশ্যালিজম আমাদের ওন ডেফিনেশন রয়েছে। আমাদের ভারতের না সবকিছুর নিজস্ব ডেফিনেশন থাকে। বোঝা গেল? সেই কারণে ভারত বিশ্বের একটি অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। নেক্সট আমরা দেখব প্রেসিডেন্টের রিমুভাল। অর্থাৎ প্রেসিডেন্টের আমরা ইলেকশন দেখলাম, প্রেসিডেন্টের আমরা অফিসের টার্ম দেখলাম, প্রেসিডেন্টের আমরা পাওয়ার দেখলাম, এক্সিকিউটিভ পাওয়ার দেখলাম, লেজিসলেটিভ পাওয়ার দেখলাম, মিলিটারি পাওয়ার দেখলাম। ঠিক আছে, সমস্ত কিছু দেখলাম। আচ্ছা, এবার আমরা ইমপিচমেন্ট পড়ানোর আগে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা প্রেসিডেন্টের একটা ডিসক্রিশনারি পাওয়ার থাকে। এবার বলবে স্যার ডিসক্রিশনারি পাওয়ার মানে? আমি এক কথাই বলছি, ডিসক্রিশনারি পাওয়ারের অর্থ হলো আমার মর্জি। কি বললাম? ডিসক্রিশনারি পাওয়ারের অর্থ হলো আমার মর্জি। সেটা আমরা কোথায় দেখব? সেটা আমরা দেখব আর্টিকেল 75-এ। বোঝা গেল? আর্টিকেল 75-এ আমরা দেখছি দ্য প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। খেয়াল করো ভালো করে, প্রাইম মিনিস্টার শ্যাল, মেয়ে নয় কিন্তু, শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট and the other minister shall be appointed by the president on the advice of prime minister. প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে নিয়োগ করবে এবং প্রাইম মিনিস্টারের পরামর্শ অনুসারে তিনি মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ করবেন। বোঝা গেল? এইবার একটা কথা বলি, এটা তো হয় কখন? এটা হয় যখন একক সংখ্যাগরিষ্ঠতা কোনো সিঙ্গেল লার্জেস্ট পার্টি পায় বা কোনো প্রি পোল অ্যালায়েন্স পায়। এখন প্রি পোল অ্যালায়েন্স মানে ছোট করে বুঝে নাও, প্রি পোল অ্যালায়েন্স বলতে বোঝায় নির্বাচনের আগে যে সমস্ত জোট হয়। আমরা দেখেছি ইউপিএ জোট হয়, এনডিএ জোট হয়, তৃতীয় ফ্রন্ট হয়। বোঝা গেল? থার্ড ফ্রন্ট। তো এই যে প্রি পোল অ্যালায়েন্স অর্থাৎ ভোটের আগেই যে সমস্ত জোট হয়, তাদের মধ্যে হয় প্রি পোল অ্যালায়েন্স বা সিঙ্গেল লার্জেস্ট কোনো পার্টি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পার্লামেন্টে পায়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু তাদের যে লিডার থাকবে, অর্থাৎ যে পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই পার্টির লিডারকে তিনি কিন্তু পার্লামেন্টে তিনি আহ্বান করবেন। কিসের জন্য? ইনভিটেশন দেবেন গভর্নমেন্ট তৈরি করার জন্য। বোঝা গেল? কিন্তু যদি এরকম সিনারিও দেখা যায় যে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, ভালো করে জিনিসটা খেয়াল করো। আমি বলছি মেজরিটি পেলে তো তিনি সরকার গড়বেন, প্রেসিডেন্ট তাকে আহ্বান জানাবে সরকার গড়ার জন্য, এটা তো পার্লামেন্টারি ডেমোক্রেসির নিয়ম। কিন্তু যদি সিঙ্গেল মেজরিটি কোনো দল না পায়, এই পর্যন্ত আমরা ছোটবেলায় পড়েছি, হ্যাঁ, এবার সিভিল সার্ভিসের প্রিপারেশন করতে গেলে একটু এগিয়ে পড়তে হবে। তাহলে দেখা গেল সিঙ্গেল লার্জেস্ট পার্টিও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বা প্রি পোল অ্যালায়েন্সও সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেক্ষেত্রে প্রেসিডেন্টের পুরোপুরি ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে, নিজের মর্জিমাফিক ক্ষমতা রয়েছে যে কোনো একজনকে তাদের মধ্যে সরকার গঠনের জন্য আহ্বান জানাতে। বলে স্যার এটা কেন? কারণ আমাদের তো পার্লামেন্টারি ডেমোক্রেসি রয়েছে। হ্যাঁ, পার্লামেন্টারি ডেমোক্রেসি রয়েছে, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা তো কোনো দল পায়নি। ফাউন্ডিং ফাদার্সদের যারা সংবিধান কনস্টিটিউশন মেকার্স ছিলেন, তাদের ভিশন কি ছিল? যে ভারতবর্ষে একটা স্টেবল এবং রেসপন্সিবল গভর্নমেন্ট তৈরি করা, তাই তো নাকি? তো স্টেবল এবং রেসপন্সিবল গভর্নমেন্ট তৈরি করা এবং ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা। তো ল অ্যান্ড অর্ডার কে মেনটেন করবে? স্টেবল এবং রেসপন্সিবল গভর্নমেন্ট। আর আমি পড়াতে গিয়ে কি বললাম? প্রেসিডেন্ট হলো ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো প্রেসিডেন্টকে এক্ষেত্রে ডিসক্রিশনারি পাওয়ার দেওয়া হয়েছে, পুরো মর্জিমাফিক ক্ষমতা রয়েছে যে এক্ষেত্রে কোনো দল বা প্রিপোল অ্যালায়েন্স যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট তাদের মধ্যে যে কোনো তাদের পার্টির লিডারের মধ্যে যে কোনো একজনকে ডেকে সরকার গঠনের জন্য আহ্বান জানাতে পারে। এক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু আর্টিকেল 74 কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এক্ষেত্রে কিন্তু আর্টিকেল 74 কিন্তু যে প্রেসিডেন্ট বাইন্ডিং থাকবে তা নয়। কেন? কারণ তখন তো মন্ত্রিসভা গঠনই হয়নি। তো প্রেসিডেন্ট গভর্নমেন্ট তৈরি করার জন্য কিন্তু যে কোনো একজনকে ডাকতে পারে। বোঝা গেল? এটা হলো প্রেসিডেন্টের ডিসক্রিশনারি পাওয়ার বা মর্জিমাফিক ক্ষমতা, যেটা আমরা দেখব আর্টিকেল 75-এ। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব ইমপিচমেন্ট। তো ইমপিচমেন্টের কথা যখন বলবো,
এই যে ইমপিচমেন্ট ওয়ার্ডটা, সেটা কিন্তু একমাত্র ভারতীয় সংবিধানে আর্টিকেল 61-এ ব্যবহার করা হয়েছে টু দ্য রিমুভাল প্রসেস অফ প্রেসিডেন্ট। বোঝা গেল? শুধুমাত্র প্রেসিডেন্টকে রিমুভাল করার জন্য ইমপিচমেন্ট শব্দটা ব্যবহার হয়েছে। এক্ষেত্রে কিন্তু অন্য কোনো কারণে ইমপিচমেন্ট শব্দ ব্যবহার হয়নি। সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ, এদের রিমুভালের ক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে ইমপিচমেন্ট করা হয়, রং ওয়ার্ড ইউজ করি। কেন ইউজ করি? আমাদেরও দোষ না, কারণ ইমপিচমেন্ট শব্দটা নেওয়া হয়েছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের যিনি জাস্টিস, তাকে কিন্তু একই পদ্ধতিতে রিমুভ করা হয়, অর্থাৎ ইমপিচ করা হয় তাদেরকে। বোঝা গেল? কিন্তু ভারতে একমাত্র আর্টিকেল 61-এ আমরা দেখব ইমপিচমেন্ট শব্দটা ব্যবহার করা হয়েছে গোটা ভারতীয় সংবিধানে শুধু প্রেসিডেন্টকে অপসারণ করার ক্ষেত্রে। বোঝা গেল? এক্ষেত্রে পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে, যে কোনো একটা কক্ষে মোশন আনা হবে, অন্য কক্ষ সেই মোশনের তদন্ত করবে, ইনভেস্টিগেশন করবে, এবং যদি ইনভেস্টিগেশনে প্রমাণিত হয় সেক্ষেত্রে প্রেসিডেন্টকে ইমপিচ করা হবে। পুরোটাই লেজিসলেটিভ প্রসিডিওর। বোঝা গেল? তাহলে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট করা হয়। কিন্তু যদি তাহলে আমাদের স্যার বললেন যে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের ইমপিচ করা হয় না, তাহলে তাদের রিমুভাল প্রসেসকে কি বলে? শুনে নাও। তাদের রিমুভাল করা হয় অন দ্য বেসিস অফ প্রোভেন মিসবিহেভিয়ার অ্যান্ড ইনক্যাপাসিটি। কি বললাম? প্রোভেন মিসবিহেভিয়ার অ্যান্ড ইনক্যাপাসিটি। এখানেই এমসিকিউতে পরীক্ষায় ফাঁসবে। বুঝতে পারলে? লেখা হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজদের ইমপিচমেন্ট করা হয়। না না, সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজদের অপসারণ করা হয় পার্লামেন্টে যদি তাদের চার্জ প্রমাণিত হয় অন দ্য বেসিস অফ প্রোভেন মিসবিহেভিয়ার অ্যান্ড ইনক্যাপাসিটি। তারা যদি কেপেবল না হন, এটা প্রমাণিত হয়, এবং মিসবিহেভিয়ার, সেক্ষেত্রে তাদের পদচ্যুত করা গেল। বোঝা গেল? এক্ষেত্রে মিসবিহেভিয়ার বলতে পার্সোনাল বিহেভিয়ার নয় কিন্তু। বোঝা গেল? যখন আমি তোমাদের জুডিশিয়ারি পড়াবো তখন এই শব্দগুলোর সঙ্গে ইন ডিটেল আলোচনা করে দেবো। এখন তাহলে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট দেখলাম, প্রেসিডেন্টের পাওয়ার আমরা দেখলাম। ঘুরে ফিরে তাহলে আবার সেই একই প্রশ্ন। কি প্রশ্ন? সেটা হচ্ছে প্রেসিডেন্টের যে অফিস, সেটা কি রাবার স্ট্যাম্প অফিস? কারণ প্রেসিডেন্ট তো নমিনাল হেড আমরা দেখলাম, ফর্মাল হেড এক্সিকিউটিভ দেখলাম, যে সমস্ত এক্সিকিউটিভ কাজ তিনি অফিসার সাবঅর্ডিনেট দিয়ে করেন, প্রাইম মিনিস্টার এবং তার যে অধস্তন কর্মচারী রয়েছে অর্থাৎ মন্ত্রিসভা রয়েছে তার দ্বারা করেন। না না, প্রেসিডেন্ট অফিসকে কিন্তু রাবার স্ট্যাম্প অফিস বলা যাবে না। কেন রাবার স্ট্যাম্প অফিস বলা যাবে না? কারণ প্রেসিডেন্টকে রাবার স্ট্যাম্প অফিস বলা যাবে না এই কারণেই, প্রেসিডেন্টের রয়েছে কি ইমার্জেন্সি পাওয়ার রয়েছে, প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার রয়েছে। আমরা কি দেখলাম? উইদাউট প্রেসিডেন্ট পার্লামেন্ট তৈরিই হবে না, গঠনই হবে না। তাহলে প্রেসিডেন্ট পার্ট অফ দ্য পার্লামেন্ট। বোঝা গেল? ফাংশনাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। তাহলে প্রেসিডেন্টের এত ক্রুশাল এবং ইম্পর্টেন্ট পাওয়ার রয়েছে, এবং প্রেসিডেন্টের যে ওথ, তিনি কি ওথ নেন? যে আই অ্যাম প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বোঝা গেল? তিনি ভারতের সংবিধানের প্রিজার্ভার, প্রোটেক্টর এবং ডিফেন্ডার। আমার কথাটা বুঝতে পারলে? অতএব প্রেসিডেন্ট অফিস হলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল পাবলিক অফিস, এবং প্রেসিডেন্ট অফিস কিন্তু কোনো সার্কামস্টান্সেসে, কোনো পরিস্থিতিতে কিন্তু খালি রাখা যায় না। বোঝা গেল? যখন প্রেসিডেন্টের অফিস ভেকেন্ট হয় সেক্ষেত্রে কি হয়? ভাইস প্রেসিডেন্ট বা অ্যাক্টিং চিফ জাস্টিস যিনি রয়েছেন, এই চিফ জাস্টিস যিনি রয়েছেন তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করেন, কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন। এছাড়াও প্রেসিডেন্টের ভিটো পাওয়ার আমরা দেখলাম। প্রেসিডেন্ট সাসপেন্সিভ ভিটো এবং পকেট ভিটো প্রয়োগের মাধ্যমে তিনি কি করেন? তিনি গভর্নমেন্টের যে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড হিসাবে কাজ করেন। এছাড়াও আমরা কি দেখলাম? যে উইদাউট প্রেসিডেন্টের প্রায়ার রেকমেন্ডেশন কোনো মানি বিল কিন্তু পার্লামেন্টে উত্থাপন করা যায় না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি, তোমাদের যদি মেন্সে আনসার রাইটিং করতে হয় যে প্রেসিডেন্ট অফিস কি রাবার স্ট্যাম্প অফিস, সেক্ষেত্রে তোমরা বলবে প্রেসিডেন্ট অফিস কিন্তু কোনো মতেই রাবার স্ট্যাম্প অফিস নয়। বোঝা গেল? এতক্ষণ ধরে যা বোঝালাম সেগুলো পয়েন্টে লিখবে। আবার সে একই কথা, এটা একটা ছোট ইউটিউব ক্লাস, এই ক্লাসে এর থেকে ইন ডিটেল আলোচনা করা সম্ভব নয়। যদি তোমরা মনে করো WBCS পরীক্ষা, দেখো সিভিল সার্ভিস এক্সামিনেশন ক্র্যাক করতে গেলে স্ট্রাকচার প্রিপারেশন লাগবে। বোঝা গেল? এবং স্ট্রাকচার প্রিপারেশন যদি তোমাদের দরকার হয়, তোমরা যদি সিরিয়াস থাকো, 1% সিরিয়াস থাকো এক্সামিনেশন ক্র্যাক করার ব্যাপারে, তাহলে মোস্ট ইকোনমিক্যাল প্রাইস, খুব ইকোনমিক প্রাইসে আমার যে টার্গেট WBCS 2023 ব্যাচ রয়েছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারো। স্যার কিভাবে জয়েন করবো? টেলিগ্রামে সার্চ করবে সিভিল সার্ভিস উইথ সৌমেন স্যার বলে সার্চ করে টেলিগ্রামে জয়েন করবে। সেখানে আমি আমার যে পেড ব্যাচ রয়েছে সেই পেড ব্যাচের লিঙ্ক আমি দিয়ে থাকি, সেখান থেকে জয়েন করতে পারবে। বোঝা গেল? পেড ব্যাচে স্যার কি কি পাবো? পেড ব্যাচে পাবে কমপ্লিট ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, এনসিয়েন্ট হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স।
কম্প্রিহেন্সিভ স্টাডি পাবে, এন্টায়ার স্টাডি পাবে, বোঝা গেল? তো সেক্ষেত্রে তোমরা জয়েন করতে পারো, লাইভ তোমার ডিসিশন তোমাকেই নিতে হবে। আর চ্যানেলটিকে যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করো, যাতে তোমার মতো ছোট ছোট ভাই বোন যারা সামনের বছর WBCS পরীক্ষা দেবে তারা যেন আমার এই প্রচেষ্টা নিতে পারে, সংবিধান প্রচেষ্টার সুযোগটুকু নিতে পারে। সংবিধান কিভাবে পড়তে হয় বোঝা গেল, কনস্টিটিউশন কিভাবে পড়তে হয়, এইভাবে সাবজেক্ট পড়ো। সাবজেক্টের সঙ্গে যতক্ষণ না তোমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে ততক্ষণ পর্যন্ত মেমারাইজ করে অন্তত সিভিল সার্ভিস এক্সামিনেশন ক্র্যাক করা যাবে না, সেই ইউপিএসসি বলো আর WBCSই বলো, বোঝা গেল? তো নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, মাই অল বিলভ স্টুডেন্ট অ্যান্ড ফিউচার অফিসার্স। গড ব্লেস ইউ অ্যান্ড থ্যাংক ইউ।